আজকের মুভি এক্সপ্লেনে আমরা আলেকজান্ডারের জীবনী সম্পর্কে জানবো। আলেকজান্ডারকে সিকান্দার নামেও জানা যায়, আর সিকান্দার নামের আগে সব সময় মহান শব্দটি যোগ করা হয়, কারণ সিকান্দার সত্যিই মহান রাজা ছিলেন। সিকান্দারের পুরো জীবন দৃঢ় সংকল্প, নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছা আর সাহসে ভরা ছিল। আর বিশেষ করে সিকান্দারের সেই তিনটি কথা যা তিনি মৃত্যুর আগে বলেছিলেন, হয়তো এই তিনটি কথা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। রাজা আলেকজান্ডারের ইতিহাস শুরু করা যাক। এই গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব 283 সাল থেকে, যখন মাসেডোনিয়া রাজা ফিলিপেনের ঘরে এক শিশুর জন্ম হয়। আর সেই শিশুটির নাম রাখা হয় আলেকজান্ডার। বলা হয় আলেকজান্ডারের মা অলিম্পিয়াস একজন জাদুকরী মহিলা ছিলেন। আর আলেকজান্ডার রাজা ফিলিপের ছেলে নয়, বরং জিউসের সন্তান ছিল। জিউস হলো ঝড় বৃষ্টির দেবতার নাম। আলেকজান্ডারের বাবা মায়ের সম্পর্ক একে অপরের সঙ্গে একদমই ভালো ছিল না। তাদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো, যা একটি শিশুর জন্য একেবারেই ভালো নয়। কিন্তু আলেকজান্ডারের জীবনে এমন একটি সম্পর্ক ছিল যেখানে সে শান্তি পেত, আর সেই সম্পর্কটা ছিল বন্ধুত্বের। তার বন্ধুর নাম ছিল হিফাস্টাইন। আলেকজান্ডার আর হিফাস্টাইন ছোটবেলা থেকেই একসাথে সব কাজ করত। আলেকজান্ডার বারবারই বলতো, হিফাস্টাইন আমার সবচেয়ে কাছের বন্ধু এবং আমি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। আলেকজান্ডারের বাবা রাজকীয় শিশুদের পড়ানোর জন্য এথেন্স থেকে একজন বিশেষ শিক্ষককে নিয়ে এসেছিল, যার নাম ছিল এরিস্টটল। এরিস্টটল শুধু এদের দুজনকেই নয়, বরং সে পুরো পৃথিবীকেই জ্ঞান শেখাতো। একবার তাদের রাজ্যে একজন ঘোড়া বিক্রেতা আসে। তার কাছে অনেক ঘোড়া ছিল, আর তাদের মধ্যে এমন একটি ঘোড়া ছিল তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারত না। ঘোড়াটি খুব সুন্দর ছিল, কিন্তু ভীষণ আক্রমণাত্মক ছিল। রাজা ফিলিপ নিজেও তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করতে পারে না। এরপর রাজা ফিলিপ বলে, একে নিয়ে যাও, এই ঘোড়া চড়া অসম্ভব। ঠিক তখন সেখানে উপস্থিত 13 বছরের সিকান্দার বলে, বাবা এই ঘোড়াটি আপনি আমার জন্য কিনে নেন, আমি এই ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারবো। তখন তার বাবা বলে, যদি তুমি না পারো? তখন সে বলে, আমি পারবো, আর আমি করে দেখাবো। আলেকজান্ডার সেই ঘোড়াটির কাছে যায়। তখন ঘোড়ার মালিক লোকটি বলে, মহারাজ এই ঘোড়া এই ছেলেটার প্রাণ নিয়ে নিবে। কিন্তু সিকান্দার ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করে ফেলে, তার উপর চড়ে বসে এবং অনেক দূর পর্যন্ত তাকে নিয়ে সফর করে ফিরে আসে। আলেকজান্ডারের এমন সাহস দেখে সেখানে উপস্থিত যত লোক ছিল, যত বড় যোদ্ধা ছিল, তারা সবাই এই ঘোড়ায় চড়ার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তারা সবাই হতবাক হয়ে যায়। সিকান্দারের এমন সাহস দেখে রাজা ফিলিপ অনেক খুশি হয়ে যায়। আলেকজান্ডারের সাথে সেই ঘোড়াটির অনেক ভালো বন্ধুত্ব হয়। সে সারাদিন সেই ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর দূরান্ত সফর করতে থাকে। সে এত অল্প বয়সে এত বড় বড় কাজ করে, যা ওই রাজ্যের বড় বড় যোদ্ধারাও করতে পারেনি। সেখান থেকেই তার সাহসিকতা শুরু। এরপর দেখানো হয় আলেকজান্ডারের বাবা তাকে মহান যোদ্ধাদের এবং পৌরাণিক কাহিনীর কথা বলতে থাকে। তিনি তাকে আকিলাসের কথা বলতেন এবং প্রমিথাসের কথা বলতেন এবং ইডিপাসের গল্প শোনাতেন। সব দেখে সিকান্দার বলে, এমন একদিন আসবে যেদিন এদের সাথে আমার ছবি থাকবে এবং সবাই আমার গল্প বলবে। রাজা ফিলিপ বলে, এইসব কিছু এত সহজ বিষয় না। আরো বলে, তুমি সারা জীবন মেয়েদের থেকে দূরে থাকবে, কেননা মেয়ে মানুষ অনেক খারাপ হয়। ঠিক এভাবেই অনেক বছর কেটে যায় এবং দেখতে দেখতে সিকান্দার অনেক বড় হয়ে যায়। এরপর দেখানো হয় সিকান্দারের পিতা আরো একটি বিবাহ করতে যাচ্ছে, আর রাজা ফিলিপের বিয়ের দিন কনের চাচা এটেনাস সিকান্দার ও তার মাকে অপমান করে। সিকান্দার এই কথা সহ্য করতে পারে না এবং সে পাল্টা জবাব দেয়। এটেনাস বলে, এ আমাদের অপমান করছে। রাজা ফিলিপ এই কথায় ক্ষুব্ধ হয়ে যায় এবং বলে, সিকান্দার তুমি এদের কাছে ক্ষমা চেয়ে নাও। কিন্তু সিকান্দার বলে, না, আমি ক্ষমা চাইবো না, এবং সে সেখান থেকে চলে যেতে শুরু করে। যখন রাজা ফিলিপ তার পিছন পিছন যায়, তখন সে পড়ে যায়। তখন সিকান্দার বলে, এই মানুষটি তোমাদের ইউনান থেকে ফার্স পর্যন্ত নিয়ে যাবে, যে নিজে 2 কদম হাঁটতে পারে না। সিকান্দারের মুখে এইরকম কথা শুনে ফিলিপ খুবই রেগে যান। এর কিছুদিন পর রাজা ফিলিপকে হত্যা করা হয়, যদিও কখনো জানা যায়নি তাকে কে হত্যা করেছিল। কিছু লোক বলে সিকান্দারের মাই তাকে হত্যা করেছিল, আর কেউ কেউ অন্য কথাও বলে। এটা নিয়ে ইতিহাসে মতবিরোধ রয়েছে। এবং তার পিতা খুন হওয়ার পর 20 বছর বয়সে সিকান্দারকে মেসিডোনিয়ার রাজা বানানো হয়। সিকান্দার রাজা হওয়ার পর প্রথমে আশপাশের যতগুলো ছোট ছোট রাজ্য ছিল সেগুলো নিজের দখলে নেয়। এরপর সে 40,000 সৈন্য নিয়ে এশিয়া দখলের উদ্দেশ্যে রওনা হয়। এশিয়া যাওয়ার পথে যেসব ছোট রাজ্য ছিল সেগুলো দখল করে নেয়। তারপরে পুরো পশ্চিম এশিয়া ও দক্ষিণ মিশর আলেকজান্ডারের দখলে চলে আসে। এরপর আলেকজান্ডারের সাথে একটি ফারস্যের বিশাল বড় যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে আলেকজান্ডারের মাত্র 40,000 সৈন্য ছিল, আর ফারস্যের রাজার কাছে 2.5 লাখেরও বেশি সৈন্য ছিল।
কিন্তু সৈন্যর এত বেশি তফাতের পরও সিকান্দার কোনো রকম ভয় না পেয়ে সে নিজের বুদ্ধিতে যুদ্ধ রণকৌশল তৈরি করতে থাকে। এই যুদ্ধে সিকান্দার জয়লাভ করে এবং ফার্সি রাজা সেখান থেকে পালিয়ে যায়। সিকান্দার তার বন্ধুকে বলে যতক্ষণ এই রাজা জীবিত থাকবে ততক্ষণ তাকে এশিয়ার রাজা মানা যাবে। এতগুলো রাজ্য দখল করার পরও সিকান্দারের একটি বিশেষ গুণ ছিল। সিকান্দার যখন যে রাজ্য দখল করত তাদের সাথে ভালো ব্যবহার করত, তাদের অধিকার কখনো হরণ করত না। এই জন্যই জনসাধারণ আলেকজান্ডার অর্থাৎ সিকান্দারকে অনেক বেশি ভালোবাসতো। এরপর সিকান্দার বেবিলনের রাজ্যে চলে আসে। এখন সে ব্যাবিলনেই থাকতে শুরু করে, কিন্তু সে সব সময় চাইতো রাজা ড্রাসকে মারার জন্য। তাকে মারার জন্য সে দূর দূরান্ত ভ্রমণ করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে তাকে খুঁজেই পায় না। এইভাবেই আলেকজান্ডার সোক্টিয়া ও ব্যাকট্রিয়ার সাথে সাথে পুরো এশিয়ায় দখল করে নেয়। ব্যাকট্রিয়া রাজ্যে সে বেশ কিছুদিন থাকার পর এমন একটি সিদ্ধান্ত নেয় যা শুনে সকলেই হতবাক হয়ে যায়। তার বন্ধু দ্বিমত জানায় আসলে সিকান্দার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে সে এ রাজ্যে বিবাহ করবে, আর সে ঠিক তেমনটাই করে। পৃথিবীর এত বড় যোদ্ধা হওয়ার পরও সে একজন সাধারণ মেয়েকে বিবাহ করে। ফিলিপের এমন কাণ্ড দেখে কিছু লোক বলতো সে গোত্রের সঙ্গে সম্পর্ক বাড়ার জন্যই বিবাহ করেছে, আবার কেউ বলতো সে ভালোবেসে বিবাহ করেছে অথবা তার বংশ বৃদ্ধির জন্যই এই বিবাহ করেছে। এই সব কিছু নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। সিকান্দারের এমন বিবাহে তার মাও খুব বেশি একটা খুশি ছিল না, কারণ সে সবসময় চাইতো সে ম্যাসেডোনিয়ার কোনো মেয়েকে বিবাহ করবে। সিকান্দারের মা তাকে সবসময় বলতো আমরা আকিলিসের বংশধর, আমাদের শরীরে রাজকীয় রক্ত। আর এখন সিকান্দার তার ঘর থেকে বেরিয়ে পুরো 7 বছর পার হয়ে গেছে। সবাই চায় সে ঘরে ফিরে যাক, কিন্তু সিকান্দার চায় না, কারণ সিকান্দারের স্বপ্ন ছিল অন্য রকম, খুব বড়। সে পুরো পৃথিবী দখল করতে চায়, পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে চায়। আর নিজের এই স্বপ্নগুলো পূরণ করার জন্য সে সেখান থেকে আরো সামনে এগিয়ে যায়। এভাবেই যাত্রাপথে সিকান্দারের খাবারে কেউ বিষ মিশিয়ে দেয়। সিকান্দার সেটা পান করতে যাচ্ছিল, তখনই সে সে বিষয়টি জানতে পারে। আর যখন সে জানতে পারে যে এই ষড়যন্ত্রে তার নিজের অনেক লোকই জড়িত, তখন তার হৃদয় ভেঙে যায়। তবে এই ষড়যন্ত্রে যারা জড়িত ছিল সিকান্দার সবাইকে মৃত্যুদণ্ড দেয়। এরপর সিকান্দার 1.5 লক্ষ মানুষ নিয়ে সামনের যাত্রা অব্যাহত রাখে। এটি ছিল এক চলমান সাম্রাজ্য, যেখানে সব ধরনের মানুষ ছিল, হাকিম, নাপিত, শিল্পী, নারী, শিশু, বেশ্যা, দাস ও অনেক পশুও ছিল। সিকান্দার যে জমিতে পা রাখতো তা আর আগের মতো থাকতো না। এভাবেই চলতে চলতে এখন সে হিন্দুকুশ পর্বতমালায় পৌঁছে গেছে। আসলে তারা পথ হারিয়ে ফেলেছিল, সামনে ছিল বিশাল বিশাল পাহাড়, আর একটি মাত্র পথ ছিল যা হিন্দুস্তানের দিকে যায়। সিকান্দার তার পুরো সেনাবাহিনী নিয়ে হিন্দুস্তানে প্রবেশ করে, কিন্তু হিন্দুস্তানের আবহাওয়া ও পানি সিকান্দারের লোকদের সহ্য হয়নি। হিন্দুস্তানে এসেও সে অনেক রাজ্য নিজের অধীনে নিয়ে নেয়, কিন্তু এখন সিকান্দারের পুরো সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছিল। তারা সবাই চাইছিল তাদের নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য। তারা সবাই সিকান্দারের বিরুদ্ধে ছিল, কিন্তু সিকান্দার সামনে এগোতে চেয়েছিল। শেষ পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে ফ্রান্সের সঙ্গে তাদের একটি যুদ্ধ সংগঠিত হয়। অবশেষে সিকান্দার সিদ্ধান্ত নেয় যে সে তার সেনাবাহিনী নিয়ে ফিরে যাবে এবং সে সবচেয়ে ছোট পথ ধরে বেবিলনে পৌঁছায়। বেবিলনের সমস্ত মানুষ সিকান্দারকে দেখে হতবাক হয়ে যায়, কারণ সে 6 বছর পর ফিরে এসেছে। এই পুরো সফরে কতগুলো যুদ্ধ হয়েছিল এবং কতগুলো মানুষ মারা গিয়েছিল তার কোনো হিসাবই ছিল না। বেবিলনে ফিরে আসার পর সিকান্দার আরো 2টি বিয়ে করে। আর একদিন সিকান্দারের সবচেয়ে প্রিয় বন্ধু হেফেস্টাইনের শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। হাকিম সিকান্দারকে বলে যে হেফেস্টাইনের অসুস্থতা হয়েছে মদের সঙ্গে নোংরা পানি মেশানোর কারণে। সিকান্দার সেই চিকিৎসককে বলে মদে আবার নোংরা পানি কোথা থেকে আসে। এই কথার কোনো উত্তর পাওয়া যায় না। হাকিম বলে এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, কিন্তু তা আর হয় না। বেশ কিছুদিন পর হেফেস্টাইনের মৃত্যু হয়ে যায়। এই ঘটনা সিকান্দার পুরোপুরি ভেঙে পড়ে। সে বলে এই হাকিমকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। সিকান্দারের পূর্ণ বিশ্বাস ছিল যে হেফেস্টাইনের মৃত্যু অসুস্থতার কারণে নয়, বরং কোনো ষড়যন্ত্রকারীর অধীনে হয়েছে। তার সম্পূর্ণ সন্দেহ ছিল তার স্ত্রী রুকসানার বিরুদ্ধে। সিকান্দার যখন তার গলা চেপে ধরে তখন সে বলে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সিকান্দার তাকে সেখানেই রেখে চলে যায়। হেফেস্টাইনের মৃত্যুর কারণে সিকান্দার পুরোপুরি ভেঙে পড়েছিল। আর 3 মাস পর সিকান্দারেরও ঠিক একইভাবে মৃত্যু হয়, যেভাবে তার বন্ধুর মৃত্যু হয়েছিল। কিন্তু মৃত্যুর পূর্বে সিকান্দার তার মন্ত্রীদের বলে আমি মারার পরে আমার 3টি ইচ্ছে তোমরা পূরণ করবে। সিকান্দার বলে প্রথম শর্তটি হলো আমার মৃত্যুর পর আমার লাশটি সমস্ত হাকিম কাঁধে করে কবরে নিয়ে যাবে, যাতে করে এটা সবাই বুঝতে পারে যে দুনিয়ার কোনো চিকিৎসকই তোমাকে বাঁচাতে পারবে না। দ্বিতীয়ত আমার খাজানা যত মূল্যবান জিনিস আছে, সোনা, রূপা, হীরা, মুক্তা, পাথর সব আমার কবরের চারপাশে সাজিয়ে দেওয়া হবে, যাতে করে লোক এটাও বুঝতে পারে আমি পৃথিবী থেকে একটি সোনাও নিয়ে যেতে পারিনি নিজের হাতে। এরপর সিকান্দার তৃতীয় শর্তটিতে বলে আমার হাতটি
কবর থেকে বাইরে রেখে দিতে, যাতে করে সবাই বোঝে আমি খালি হাতে এসেছি এবং খালি হাতে কবরে চলে গেছি। ইতিহাস থেকে এটা জানতে পাওয়া যায় যে সিকিন্দারের মৃত্যু কোনো আঘাত বা অসুস্থতার কারণে হয়নি, বরং তাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল এবং তার ফলে কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়। সিকিন্দারের মৃত্যুর পর তার পুরো সাম্রাজ্য 4 ভাগে ভাগ হয়ে যায়। সেই অংশগুলোর উপর তার ঘনিষ্ঠ লোকেরাই শাসন করত। তাদের মধ্যে আরো একজন মানুষ ছিল যার নাম ছিল কনসিডার, এবং সে সিকান্দারের খুবই ঘনিষ্ঠ ছিল। সে সিংহাসনের জন্য প্রথমে অলিম্পিসকে হত্যা করে এবং এরপরে 12 বছরের মধ্যে সিকান্দারের পুরো পরিবারকে সে নিশ্চিহ্ন করে দেয়। আসলেই এই কাহিনী থেকে বোঝা যায় যে সিকান্দার অনেক অল্প বয়সেই অনেক কিছু অর্জন করে ফেলেছিল এবং তার স্বপ্ন ছিল পুরো পৃথিবী শাসন করা, এবং সেটা সে করে দেখিয়েছে। এই কারণেই আজও সিকান্দারের ইতিহাস পাতায় অমর হয়ে আছে।